মনটা খুব খারাপ হয়েছে, বুঝছেন? মনটা খারাপ হলো কারণ আমরা এত চেষ্টা করলাম যাতে শেখ হাসিনার বক্তৃতাটা কেউ না শুনে, কিন্তু অনলাইনে দেখা গেল এখন পর্যন্ত হিসাবে আমি যখন ভিডিওটা রেকর্ড করছি প্রায় 2 কোটি লোক ইংরেজিতে দেওয়া বক্তৃতা বা প্রেস কনফারেন্স দিল্লিতে যেটা বহুল আলোচিত সেটা শুনে ফেললো। বহু চেষ্টা করলাম, কারণ হচ্ছে প্রথমে আমরা আমাদের জায়েদ ভাই সবাইকে একটু ডেকে ধমক দিলেন যে কোনো মিডিয়ায় এই বিষয়ে কোনো সংবাদ প্রচার করা যাবে না, করলে তাদের উপরে প্যান্দানো হবে। ওকে, ঠিক আছে, বাংলাদেশের মিডিয়া সব কিছু চুপচাপ, তাহলে বোঝা গেল প্রচার হবে না। তারপরে দেখা গেল যে না, এটা বন্ধ হয় না। তারপরে করা হলো কি, ভারতের হাই কমিশনারকে ডেকে আনা হলো, ডেকে আনা তাকেও বলা হলো যে খবরদার এইসব কথাবার্তা যেন দিল্লিতে না বলে সেটা। তারপরে প্রচার করা হলো যে শেখ হাসিনা আসলে বক্তৃতা দিবেন না, তিনি একটা অডিও বার্তা কোথাও রেকর্ড করেছেন এবং সেটা টেপ রেকর্ডারের মতো বাজিয়ে দেওয়া হবে। এরকম বিভিন্ন জল্পনা কল্পনা এবং থামিয়ে দেওয়ার বিভিন্ন ধরনের চেষ্টার পরেও আজকে যখন এই ভিডিওটা রেকর্ড করছি, কিছুক্ষণ আগে শেখ হাসিনার বক্তৃতা এবং তার সেই বহুল আলোচিত প্রেস মিট যেটা দিল্লিতে হয়ে গেল, সেটার দর্শক শুধু অনলাইনেই প্রায় 2 কোটি। আমরা এই যতটুকু দেখলাম, আওয়ামী লীগের অফিসিয়াল ফেসবুক পেজে 5 মিলিয়ন, সাকিব আল হাসান বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার এবং আওয়ামী লীগের নেতা, ওনার এখানে ছিল 11 মিলিয়ন, এবং রয়টার্স আন্তর্জাতিক মিডিয়া সেখানে প্রায় 2.9 মিলিয়ন বা 2.7 মিলিয়ন আমি একটা দেখেছি। ধরেন ওইখানে আরো, এখন আপনারা বলবেন যে ভাই তুই লাখ বলতে গিয়ে মিলিয়ন বলছিস, তা না, এম লেখা আছে। এম মানে হচ্ছে মিলিয়ন, মিলিয়ন মানে হচ্ছে 10 লাখ। কারণ অনেকেই আবার বলে যে বঙ্গবন্ধু নাকি 3 লাখ বলতে গিয়ে 3 মিলিয়ন বলে ফেলেছিলেন, বাট আমরা সেই ভুল করছি না, একবারে এম লেখা দেখে বলছি। তো যদি তাই হয় তাহলে মানে 11 লাখ 11 মিলিয়ন যদি শুধু সাকিব আল হাসানে দেখে, 1 কোটি 10 লাখ ওইখানে দেখেছেন, 50 লক্ষ লোক দেখেছেন আওয়ামী লীগের ফেসবুক পেজে, প্রায় 30 লাখ লোক দেখেছেন 3 মিলিয়ন রয়টার্সে, এবং এর বাইরে আরো বিভিন্ন আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছে। আওয়ামী লীগের তাদের ইউটিউব চ্যানেলে আমি দেখলাম প্রায় 500,000 প্রায় ওইখানের মধ্যে দেখেছেন, প্রায় 5 লাখ লোক ওইখানে দেখেছেন। তো সব মিলিয়ে ন্যূনতম 2 কোটি বা এর চেয়ে বেশি লোক শেখ হাসিনার এই বক্তৃতা দেখেছেন। তো এটা দেখেছেন যেহেতু 2 কোটি লোক, আমি ধরে নিচ্ছি আপনারা যারা আমার ভিডিও দেখছেন তারা প্রায় সকলেই এটা দেখে ফেলেছেন। সুতরাং ওখানে শেখ হাসিনা কি বলেছেন সেটা নিয়ে আসলে এখন আলাপের সুযোগ নাই, কারণ আপনারা বলবেন ভাই তুই আবার করতে গাইলে, বেটা আমরা তো সব শুনে ফেলেছি। সুতরাং আমরা আজকে আলোচনা করব তিনি কি বলেন নাই সেটা নিয়ে। ওভারঅল আমার যে মূল্যায়নটা হচ্ছে, প্রেস কনফারেন্সটা এজ ইউজুয়াল আওয়ামী লীগের যেরকম অগোছালো কিছু কাজ করব থাকে সেগুলো ছিল, কিন্তু ওভারঅল এটা খুব ভালো অ্যাটেনশন পেয়েছে। এই অ্যাটেনশনের জন্য যারা এটা অর্গানাইজ করেছেন, ভারতীয় যে প্রেস ক্লাবটা, আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের যারা এটাকে আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ দিতে হয়। একই সাথে ধন্যবাদ দিতে হয় আওয়ামী লীগের যারা এটাতে এফোর্ট দিয়েছেন, এবং অবশ্যই বড় ধন্যবাদ প্রাপ্য হচ্ছে বিএনপি সরকার, কারণ বিএনপিও যেভাবে একটু হুলস্থুল করেছে, আমাদের মতো অনেক যারা একটু রাজনীতি পর্যবেক্ষণ করি আমাদেরও খুব একটা কৌতূহল এবং আগ্রহের জায়গা ছিল যে শেখ হাসিনা কি বলবেন বা বলবেন না। কি বলেন নাই মুখে, কিন্তু তার মানে অন্যান্যভাবে সিগন্যাল দিয়েছেন, সেটা আমি শুরু করি। সেটা হচ্ছে তার কনফিডেন্স, তার আত্মবিশ্বাসের জায়গাটা। আমি গোটা প্রেস এর এই ভিডিওটা আমি যখন দেখলাম, আমি দেখলাম যে তিনি হেসে জবাব দিচ্ছেন, খুবই কনফিডেন্টলি বক্তৃতা দিচ্ছেন, এবং তিনি একটা কথা খুব পরিষ্কার করে বলছেন যে দেশে যে কোনো মূল্যে ফিরবেন, এবং এইটাই তার বলার কথা। বিশ্বাস করেন আজকের আগে পর্যন্ত আমার নিজেরও অনেক বেশি সন্দেহ ছিল যে আদৌ শেখ হাসিনা বাংলাদেশে ফেরার মতো বাস্তবতা নাই। বাস্তবতা না থাকার কারণে, কারণ ফেরার সাথে সাথে জঙ্গি গোষ্ঠী তাকে হয়তো মেরে ফেলতে পারে, তার উপরে তো সারা জীবনে বিভিন্নভাবে হামলা হয়েছে, এবার তো অনেক বেশি হওয়ার সুযোগ এবং সম্ভাবনা তৈরি আছে, এবং সেক্ষেত্রে তার ব্যক্তিগত নিরাপত্তার কারণেই তাকে হয়তো তার দল, তার পরিবার এবং অন্যান্যরা, তার শুভার্থী যারা আছেন, ফিরতে দিবে না। কিন্তু আজকে তার কণ্ঠস্বর শুনে, তার ওয়ার্ড না, ওয়ার্ড বাই ওয়ার্ড উনি আগেও বলেছেন, কণ্ঠস্বর শুনে, তার ভঙ্গি শুনে বোঝা গেল যে তিনি আসলেই ডিসেম্বর অথবা ডিসেম্বরের আগে যে কোনো সময় তিনি ফেরত আসতে পারেন। এটা যদি ঘটে থাকে, এটা আমি মোটামুটি এখন নিশ্চিত যে তিনি খুব সিরিয়াসলি এটা একটা চেষ্টা করবেন, এবং তিনি চেষ্টা করলে হয়তো বাংলাদেশে ফেরত আসবেন। দ্বিতীয় যে জিনিসটা হচ্ছে যে তার কনফিডেন্স যেটা তিনি দেখিয়েছেন, যেভাবে তিনি, আপনারা দেখেছেন যে যখন সজীব ওয়াজেদ জয়কে একটা প্রশ্ন করা হচ্ছিল, ওনাকে প্রশ্ন করা হচ্ছিল, এবং সজীব ওয়াজেদ জয় বলছেন আমার মা বোধ হয় নাই, উনি হেসে বলছেন না না আমি আছি তো, এবং তারপরে উনি আরো একাধিক প্রশ্নের জবাব দিয়েছেন। দ্বিতীয় যে প্রপাগান্ডার বিরুদ্ধে সজীব ওয়াজেদ জয় এবং নওফেল বিশেষ করে অসাধারণ পারফরমেন্স দেখিয়েছেন। এই দুজনের বক্তৃতা থেকে একটা জিনিস মোটামুটি একটা লেআউট হয়ে গিয়েছে যে আওয়ামী লীগ কিভাবে আগামীতে এই জিনিসগুলোকে ডিল করবে। নাম্বার 1 হচ্ছে যে
জুলাই আগস্ট 2024-এর যে ঘটনাগুলো তার একটা নিরপেক্ষ তদন্তের জায়গাটা তারা দাবি করছেন, এবং সেই জায়গাটায় তারা যেভাবে বলেছেন, বিশেষ করে সজীব ওয়াজেদ জয়কে যখন জিজ্ঞেস করা হয়েছে যে জুলাই আগস্টের হত্যাকাণ্ড হয়েছে, মানুষ মারা গিয়েছে, এটার জন্য তারা দুঃখ প্রকাশ করবেন কিনা না, তিনি বলেছেন যে ডক্টর ইউনূসের কথা বলেছেন যে ইউনূস তো অলরেডি এটাকে বন্ধ করে দিয়েছে, কারণ একেবারে ব্ল্যাঙ্ক সাইন দিয়েছে, ইন্ডেমনিটি দিয়েছে, এবং তিনি ইঙ্গিত দিয়েছেন, প্রশ্ন করেছেন যে জাতিসংঘ যেখানে 1400 লোক বলছে এবং 800-850 লোকের হিসাব পাওয়া যাচ্ছে যারা সরকারের গ্যাজেটভুক্ত জুলাইতে নিহত, তাহলে বাকি লোক কারা? তিনি ইঙ্গিত দিয়েছেন যে বাকিরা আওয়ামী লীগ হতে পারে, পুলিশ হতে পারে, এবং সেই জায়গাটায় তিনি পুরো জিনিসটাকে একটা স্কেলে দেখতে যাচ্ছেন। সো আমরা একটা জিনিস বুঝলাম যে আওয়ামী লীগ যাকে বলা হচ্ছে যে এই অন্যান্যরা আপনারা জানেন কারা বলে থাকেন যে একবারও তো দুঃখ করলো না, মনে হলো যেমন দুঃখ প্রকাশ করলেই তাদেরকে খেলায় নেবে, কিন্তু আওয়ামী লীগ সেই খেলায় তাদের প্রতিপক্ষের নিয়মে যাবে না। এটা আজকের সিগন্যালটা খুব পরিষ্কার। আরেকটা জিনিস হচ্ছে, নওফেলের বক্তৃতা থেকে আমার কাছে মনে হয়েছে যে খুব সুস্পষ্ট হয়েছে তারা জঙ্গিবাদের বিরুদ্ধে, তারা যে উগ্র ডানপন্থীদের উত্থান বাংলাদেশে যেটা হয়েছে এটার বিরুদ্ধে তারা খুব শক্ত অবস্থান নিয়ে রেখেছেন, এবং তারা এটা কন্টিনিউ করবেন। এর আগে আমরা আওয়ামী লীগকে দেখেছি 2013 থেকে 24 পর্যন্ত বিভিন্ন সময়ে তারা কিন্তু আপোষ করেছেন। ইনফ্যাক্ট 2013 আগেও তারা আপোষ করেছেন। 2013-তে গণজাগরণ মঞ্চের কারণে একটা প্রেশার তৈরি হয়েছিল, যেটা হচ্ছে সেকুলার মধ্যবিত্ত সমাজের পক্ষ থেকে যে প্রেশার তৈরি হয়েছিল, একটু তারা পিছপা হয়েছিলেন। আবার হেফাজতের সাথে তারা আপোষ করেছেন, রেলের জমি দিয়েছেন, তারা বিভিন্ন জায়গায় সরকারের বিভিন্ন পতিত জমি এটার মধ্যে মডেল মসজিদ বানিয়েছেন, মাদ্রাসা শিক্ষার্থীদেরকে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়েছেন, তাদের বিভিন্ন হাফডান লেখাপড়া, ভাই সত্যি কথা, মানে মাদ্রাসার এইগুলা লেখাপড়া, হাফডান লেখাপড়া এগুলারে মাস্টার সমমানের করেছেন, এবং বিভিন্নভাবে তারা তেলিয়েছেন এই উগ্র ডানপন্থীদের। শেষ পর্যন্ত কোনো লাভ হয় নাই। এই জায়গাটা হয়তো আওয়ামী লীগের একটু বোধোদয় হয়েছে, এবং তারা এখন ধর্মনিরপেক্ষ বাংলাদেশের কথা বলছেন, সেকুলার বাংলাদেশের কথা বলছেন, উগ্র ডানপন্থীদের বিরুদ্ধে কথা বলছেন, যেটা নওফেল খুব মোটামুটি সুস্পষ্ট করেছেন। সো এই কথাগুলো যদিও শেখ হাসিনা বলেন নাই, কিন্তু আওয়ামী লীগের যে দৃষ্টিভঙ্গি সেটা এখানের মধ্যে পরিষ্কার হয়ে গিয়েছে। আরেকটা জিনিস পরিষ্কার হয়ে গিয়েছে যে শেখ হাসিনা কেয়ার করছেন না তার পরিণতি কী হবে, এবং তিনি সব ধরনের পরিণতির জন্যই প্রস্তুত আছেন। তিনি যেভাবে বলেছেন যে আমি 81 সালে ফেরত এসেছি, 81-তে আমাকে জেলে না নিলেও 83-তে আমাকে জেলে নেওয়া হয়েছে, এবং তারপর আমি বিভিন্ন সময় কারাগারে ছিলাম। সুতরাং বর্তমানে যে বিএনপি সরকার যেটা আছে, তারা কি করবেন না করবেন সেটা শেখ হাসিনা ভাবছেন না, এবং সেটা যদি তিনি না ভেবে থাকেন, তিনি যে কথাটা বলতে চাচ্ছে, আমার যা হবার হোক, আমি বাংলাদেশে ফিরবো। গোটা এই প্রেস মিট, যেটা আসলে সাধারণ মানুষের কৌতূহল এবং আগ্রহের জায়গা হওয়ার কথা ছিল না, কিন্তু যেভাবে দর্শক আমরা দেখলাম অনলাইনে হয়েছে, এবং এটা আগামী কয়েকদিন আরো বাড়বে, কারণ অনেকেই দেখতে পারে না। আমার মতো লোক যারা কামলা দিয়ে খায়, বিদেশের মাটিতে চাকরি বাকরি করে, আমরা তার অফিস ফেলে দিয়ে দেখতে পারি না, তারা দেখছেন, এবং আগামী 2-3 দিন এরা দেখবেন। সবকিছু মিলে মনে হচ্ছে যে শেখ হাসিনার পর্ব শেষ, আওয়ামী লীগের পর্ব শেষ বলে যারা আশা করছিলেন, যারা বিশ্বাস করছিলেন, এবং যারা পরস্পরকে সান্ত্বনা দিচ্ছিলেন, তারা সকলেই এখন তাদের কপালে একটু ভাঁজ পড়বে, তারা ভুরু কুচকাবেন, এবং তারা টেনশনে পড়বেন। কারণ 2 কোটি মানুষ যদি শেখ হাসিনার এই আলোচিত প্রেস কনফারেন্সটি প্রথম দিনই দেখে থাকেন, এর মানে হচ্ছে শেখ হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি, এবং আওয়ামী লীগ কী করতে চায়, শেখ হাসিনা কী করতে চান, এটার প্রতি মানুষের আগ্রহ, কৌতূহল এবং উৎসুক দৃষ্টিভঙ্গি সবসময় বজায় ছিল, বজায় আছে, এবং এটা যতক্ষণ থাকবে ততক্ষণ একটা লিডারের রাজনীতি থাকবে, একটা দলের রাজনীতি থাকবে। সুতরাং আওয়ামী লীগের রাজনীতি, শেখ হাসিনার রাজনীতি আগামীতে তো দুর্বল হচ্ছেই না, আরো বেশি স্ট্রং হবে বলেই একটা সিগন্যাল এই প্রেস কনফারেন্স থেকে পাওয়া গেল। দেখা যাক শেখ হাসিনা ডিসেম্বর বা তার আগে যদি ফিরে আসেন, তখন বাংলাদেশের রাজনীতি কি পরিমাণ উত্তাল হয়। বাংলাদেশের এই মুহূর্তে যে রাজনীতি আছে, সেই রাজনীতি একেবারে উলটপালট হয়ে যাবে। এবং আমি দেখলাম যে অনেকেই, ইনক্লুডিং আমাদের নজরুল ইসলাম স্যার, আপনারা চিনবেন হয়তো, আসিফ নজরুল নামে, তিনি বলছেন আবার রাস্তায় নামবো। সো এরাও রাস্তায় নামবে, এবং পরের বার কি হয় না হয় সেটা আসলেও যতক্ষণ ঘটবে না ততক্ষণ বলা বেশ মুশকিল। বাংলাদেশের রাজনীতির উত্থান পতন যাই হয়ে থাকুক, শেখ হাসিনা তার ভাষাভঙ্গি দিয়ে, মুখে না বললেও ভাষাভঙ্গি দিয়ে আজকে যেটা বললেন যে তিনি আনস্টপেবল, এবং আওয়ামী লীগ ফিরে আসার সর্বাত্মক চেষ্টা তারা করবেই। বাংলাদেশের রাজনীতি কোথায় যায় সেটা দেখার জন্য তাই আমাকে আপনাকে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।